এর কোনো আসামির যদি নিরপরাধ হয় তাকে আমরা আনব না, কিন্তু কোনো দোষী আসামি যাতে বাদ না পড়ে যায় সেই জন্য আমরা এই সতর্কতা অবলম্বন করছি। আসামি আছে তারা হয়তো এখনো গ্রেফতার হয়নি, আমরা যদি নামটা প্রচার করি প্রকাশ করি সেই আসামিগুলোকে আমাদের গ্রেফতার করতে অসুবিধা। এটা ওয়াইড স্প্রেড এবং টার্গেটেড একটা কিলিং, এবং সেখানে সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে, লোকাল পারপেট্রেটরদের ইনভলভমেন্ট আছে। আপনি একদম পরিকল্পিতভাবে হেফাজতে ইসলাম যখন ব্লগারদের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়ে আসছিলেন, বিভিন্ন রকম যখন তারা নানান সমাবেশ করতেছিলেন, তখন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই জনগোষ্ঠীকে, আমাদের এই হেফাজতে ইসলামের মতো এই সংগঠনটিকে তখন একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্যে তারা নানান পরিকল্পনা গ্রহণ করলেন, এবং তারা কোনোভাবেই তাদেরকে কোনো সমাবেশ করা বা তাদের এই প্রতিবাদের জায়গাটা পর্যন্ত তারা যাতে করতে না পারেন সেই বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম একটা পরিকল্পনা তারা নিয়েছে। আপনারা দেখেন 5 তারিখে 5ই মেতে তারা বিভিন্ন জায়গায় তাদের সমাবেশ স্থল কিন্তু তাদের পরিবর্তন করতে হয়েছে, তাদের কোথাও তারা বসতে দিচ্ছে না, এবং সেটি হচ্ছে একেবারে সরকারের চূড়ান্ত জায়গা থেকে। অবশ্যই এটা একটা সিস্টেমেটিক অফেন্স, এবং সেটা শুধু ঢাকায় না, নারায়ণগঞ্জে ঘটেছে, কক্সবাজারে ঘটেছে, চট্টগ্রামে। তো সমস্ত জায়গায় যখন তারা একটা পরিকল্পিতভাবে আমাদের এই আলেম ওলামাদের উপরে এরকম একটা নৃশংস আক্রমণের শিকার তারা করলেন, এবং রাষ্ট্রের সকল অর্গানকে এটার বিরুদ্ধে নিয়োজিত করলেন, এটাকে আপনি সিস্টেমেটিক বলবেন না, এটা টার্গেটেড বলবেন না, এটা ওয়াইড স্প্রেড বলবেন না, তাহলে ওয়াইড স্প্রেডের আর কি সংজ্ঞা থাকতে পারে? আমি তো মনে করি যে এইটি এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত সবচেয়ে উপযুক্ত একটি ঘটনা। শোনেন, আমরা এই পর্যন্ত খসড়া তালিকায় আমরা যেটা সংখ্যা পেয়েছিলাম এটা আপনাদের কাছে প্রকাশ করাই যায়। সেখানে হচ্ছে আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি, আর বাকিদের আমরা আইডেন্টিফিকেশনটা আমরা সম্ভব হয়নি। কিন্তু আমাদের তালিকা ইনভেস্টিগেশনটা করে, বিশেষ করে এই হেফাজতের ইনভেস্টিগেশনের মধ্যে হেফাজতের প্রত্যেক নেতৃবৃন্দ আমাদের সাথে ওনাদের সাথে আমাদের সাথে যোগাযোগ রেখেছেন। প্রত্যেকটি কর্মকাণ্ড আমরা যথাসময়ে তাদেরকে অবহিতও করেছি, এবং প্রসিকিউশনের পক্ষ থেকেও প্রসিকিউশনের যারা তদন্ত কাজে খুব সহায়ক ভূমিকা পালন করতে পারে এরকম প্রসিকিউটরও কিন্তু আমাদের তদন্ত সংস্থায় নিয়োজিত ছিল, তারাও সার্বক্ষণিক এগুলি দেখভাল করেছেন। এবং বলতে পারেন আপনি এটা যে ইনভেস্টিগেশনের মধ্যে আজকে আমাদের যেসব নেতৃবৃন্দ এখানে দেখছেন আমাদের হেফাজতে ইসলামের, তারা প্রত্যেকটা কর্মকাণ্ড সবসময় তারা খোঁজখবর নিয়েছেন, আমাদের প্রসিকিউশনের সদস্যরা তাদের সাথে ছিলেন, তারাও যখন যেভাবে আমাদের কাছে পরামর্শ চেয়েছেন আমরা সেভাবে পরামর্শ দিয়েছি। চলতি সপ্তাহে কি দাখিল হচ্ছে? আমরা খুব আশাবাদী যে আমরা আজকে আমাদের নেতৃবৃন্দদের সাথে কথা বললাম, রিপোর্টের খসড়া সম্পর্কিত তাদের সাথে আমরা একটা প্রাথমিক আলোচনা করলাম। এটা আপনারা জেনে থাকবেন যে যখন কোনো পুলিশ রিপোর্ট আসে এটা কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্ব যে আমাদের শহীদ স্টেক হোল্ডারদের সাথে আমাদের একটা মত বিনিময় আমরা করে থাকি। এই কারণে আমাদের তদন্তের স্বচ্ছতার সাথে, যে যাতে করে এই তদন্ত কোনোভাবে বিতর্কিত না হয়, যেমনটা আপনি বললেন যে কোনো আসামি এর মধ্যে বাদ করে যায় কিনা বা তাদের ইনভলভমেন্ট ছিল কিনা, আমরা একটা কথা শেষ কথাটা বলি যে আমাদের কোনো আসামির যদি নিরপরাধ হয় তাকে আমরা আনব না, কিন্তু কোনো দোষী আসামি যাতে বাদ না পড়ে যায় সেই জন্য আমরা এই সতর্কতা অবলম্বন করছি। সেই কারণেই আমাদের হেফাজতের নেতৃবৃন্দদের সাথে আমরা আলোচনা করলাম, পরামর্শ নিলাম, ওনাদের যদি আমাদের আর ফার্দার কোনো পরামর্শ থাকে সেটা ইনভেস্টিগেশন এজেন্সি তারা সেইভাবে কাজ করে। আমি খুব আশা করছি যে আগামী 21 তারিখ আমাদের ট্রাইব্যুনাল খোলার দিনই আমি বাদী হয়ে আমাদের ফর্মাল চার্জটা আমি দাখিল করতে চাই। এর মধ্যে আমি আমাদের নেতৃবৃন্দদের সাথে আমরা কথা বললাম, ওনাদেরকে পরামর্শ দিলাম যে এর মধ্যে যদি তাদের কোনো আরও ফার্দার কোনো এভিডেন্স থাকে, পরামর্শ থাকে, তারা যেন আগামী 2-1 দিনের মধ্যে, এই 2 দিনের মধ্যে যাতে আমাদেরকে বিষয়টা হেল্প করে। আপনাদের খসড়া তদন্ত রিপোর্টে কতজন আসামি করা হয়? না, আমরা সংখ্যাটা আমরা এখন না বলি,
এটা সহজ হয়, কারণ হচ্ছে আমরা আপনাদের একটু আপনাদের কাছে একটু অনুরোধ। আমাদের অনেক আসামি এখানে আছে, এমন আসামি আছে তারা হয়তো এখনো গ্রেফতার হয়নি। আমরা যদি নামটা প্রচার করি, প্রকাশ করি, সেই আসামিগুলোকে আমাদের গ্রেফতার করতে অসুবিধা হবে। অথবা এমন কিছু জিনিস আছে যেগুলো যদি আমরা অগ্রিম প্রকাশ করে দেই, তাহলে আমাদের ইনভেস্টিগেশনের যে আমরা একটা লক্ষ্য নিয়ে আসি, সেই জায়গাটা ডিসক্লোজ করে ফেললে আমাদের ইনভেস্টিগেশনটা হ্যাম্পার্ড হয়। সেই কারণে আমাদের মনে হয় ওই জিনিসগুলো আপনাদেরকে আপাতত আইন অনুযায়ী এই আইনটি প্রণয়নের পর থেকে দ্যাট ইজ আপনি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, এটা 73 সালে আইনটি প্রণয়নের পরেই ইনভেস্টিগেশনের দায়িত্ব পুলিশকে দেওয়া আছে। আর কোনো সংস্থা তো আমাদের ইনভেস্টিগেশনের দায়িত্ব নাই, অতএব পুলিশই করবে। সেখানে প্রশ্ন উঠছে যে আপনি দেখছেন যে এরই মধ্যে এই ইনভেস্টিগেশন এজেন্সি যারা পুলিশের দায়িত্বে তারা যে ইনভেস্টিগেশন করতেছেন, আমরা তো বহু পুলিশকে আসামি করেছি। এই পুলিশ ইনভেস্টিগেশন করে পুলিশকে আসামি করছে বহু। আমরা কে পুলিশ কে পাবলিক এইভাবে কিন্তু দেখে ইনভেস্টিগেশনটা হয় না, আমরা অপরাধীকে দেখে ইনভেস্টিগেশনটা হয়। সো ওখানে আপনি এটা মনে করেন, এটা একটা পারসেপশন হতে পারে আপনাদের, কিন্তু আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি বলেন, প্রসিকিউশন টিম বলেন, আমাদের যে যৌথভাবে আমরা যে কাজগুলি করি, আমরা প্রথমত প্রাধান্য দিচ্ছি আমরা কে অপরাধী, কে পুলিশ, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার, এইভাবে আমরা দেখি কিন্তু ইনভেস্টিগেশনটা হয় না। অতএব আপনাদের এই আশঙ্কা থাকার কোনো কারণ নাই যে পুলিশ হলে পুলিশকে ফেভারিজমের কোনো জায়গা আছে। এই মামলায় দেখবেন, এই মামলার মধ্যেও দেখবেন যে বেশি সংখ্যক মানুষ কিন্তু পুলিশই হবে।